জানো, বয়সের সঙ্গে সঙ্গে না এখন অনেক কিছু বুঝতে শিখে গেছি। এখন যখন কোনো পুজো আচ্ছা কোনো অনুষ্ঠানের দিন সামনে এগিয়ে আসে, ঠিক তখনই মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। কেন কি বলো তো, বিপদ কখনো বলে কয়ে আসে না। কোন ভালো মানুষটার কখন যে কি ক্ষতি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। আর সময় খারাপ গেলে যে কোনো একটু ছুতোনাতে না মানুষের ভীষণ বড় বিপদ হয়ে যায়। এখন খেয়াল করি যে পুজো আচরা আসলেই মানুষের বিপদ যেন বাড়ে, আর সেই জন্য আমার না ভীষণ ভয় লাগে অনুষ্ঠানের আগে। সেরকমই একটা বড়সড় বিপদ আজ আমাদের উপর দিয়ে বয়ে গেল। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর সব খুলে বলছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তবে খুব একটা বেশি ভালো কেউ নেই, মাথার উপরে একটা চিন্তার ভাঁজ পড়ল। আজকের দিনটা শুরু করেছিলাম অনেক আশা করে। আজ ছিল শুক্রবার, ভেবেছিলাম সমস্ত কাজকর্ম খুব সুন্দর করে কমপ্লিট করব, ঘর বাড়ি গুছিয়ে রেখে তারপর জামাই ষষ্ঠীর জন্য ও বাড়িতে যাব। আমার ছেলে হওয়ার পর থেকে আর একটা বছরও আমার বর জামাই ষষ্ঠীতে আসতে পারেনি। কোনো না কোনো বাধা বিপত্তি ছিল, আর সেই সাথে ছুটি পেত না। আমার ছেলের আজ 4.5 বছর বয়স। এতদিন পর আমার বর প্রথম জামাই ষষ্ঠীর ছুটি পেল, আর সেই জন্য ও গতকালকে বিকেলেই চলে এসেছিল। আর আমিও রীতিমতো সকালটা শুরু করেছিলাম। সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়েছিল, সেই জন্যই আমার ছেলেকে আর স্কুলে পাঠাইনি। ওদিকে 1 কাপ চা করে বেশ হাসাহাসি করে 3 জন খাওয়া দাওয়া করেছি। তারপর বৃষ্টি একটু কমতেই না ভেবেছিলাম যে আজকে একটু রান্না বসাবো। আজকে করব খিচুড়ি, সেটাই ভেবেছিলাম। আর সেই সাথে ভেবেছিলাম যে সমস্ত কাজকর্ম গুছিয়ে বেশ 2-3 দিনের জন্য ও বাড়িতে যাব। সেই মতো ও ঘরে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে এসে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। সেই সাথে নিরিবিলিতে সংসারের প্রত্যেকটি কাজ করেছি। তবে জানো, একটা কথা ঠিকই, কিছু সময় কোনো কাজের ইচ্ছে না থাকলেও আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নানের পর যখন আমি এ ঘরে আসি, তখনই হঠাৎ করে আমার বোন ফোন করে, আমার মাসির মেয়ে। আমি ভেবেছিলাম আমরা যাব কখন কি, সেই জন্য এমনি হয়তো ফোন করছে। ইচ্ছাকৃত 2বার ফোন তুলিনি, কারণ ব্যস্ত ছিলাম। যখন 3বারের বার ফোন এলো ঠিক এই সময়টাতে, 3বারের বার ফোন এলো, তখন শুনলাম যে আমাদের বাড়িতে ভীষণ একটা বিপদ হয়ে গেছে। আসলে আমার বাবা তো রাজমিস্ত্রি কাজ করে, আমাদের বাড়িতে বিভিন্ন প্রকার গ্যালেন্ডার মেশিন, রড কাটা মেশিন, প্রচুর কিছু রয়েছে। সেই দিয়েই শুনেছি যে ভেজা খড়ি অর্থাৎ কাঠের জ্বালানি কাটতে গিয়ে বাবার পুরো হাতটাই কেটে গেছে। আর এই খবরটা শোনা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারিনি। এতটা খারাপ লেগেছিল, মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ছিল। বোঝানোর মতো অবস্থা নেই তোমাদেরকে যে সেই সময় আমার ঠিক কেমন লেগেছিল। আর সেই সাথে মাথায় খুব কুচিন্তা ভাবনা ঘোরাফেরা করছিল। যেন কোনো রকমভাবে খেয়ে না খেয়ে ঘর বাড়ি সমস্ত কিছু অগোছালো রেখে আমি এবং আমার বর তড়িঘড়ি চলে এসেছিলাম এ বাড়িতে। আর জানো, একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করেছি, মানুষ যখন বিপদে পড়ে তখন গাড়ি ঘোড়া বাস কোনো কিচ্ছু যেন পাওয়া যায় না। প্রায় 1.25 ঘন্টা আমরা বাজারে দাঁড়িয়েছিলাম, তারপর বাস পেয়েছিলাম। আর এদিক থেকে আমার বোন, বোনের বর সবাই মিলে বাবাকে নিয়ে ছুটেছিল কৃষ্ণনগরে। আমার বর আর এখানে নামেনি, আমাকে এখানে নামিয়ে দিয়ে সোজা সে কৃষ্ণনগরে গিয়েছিল। তারপর সারাদিন ওখানে কাটানো, নার্সিংহোম হসপিটাল ঘুরে ঘুরে রাত্রেই বাবার হাত সার্জারি করা হয়েছে। তবে আমি যে খবরটা পেয়েছিলাম সেটা ভুল পেয়েছিলাম। আমি খবর পেয়েছিলাম পুরো হাতটাই কেটে গেছে, তবে না, বাবার পুরো আঙুলটা পুরোপুরি কেটে গেছে। সামান্য একটুখানি বেঁধেছিল, ডক্টররা যত সম্ভব চেষ্টা করেছে আঙুলটাকে ঠিকঠাক করার। এখন 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না। সত্যি কথা, চোখের নিমেষে যে কখন কোন মানুষের বিপদ হয়ে যাবে, আর একটু অসাবধানতা বশত মানুষের যে কত ক্ষতি হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিংবা আগে থেকে বোঝার চেষ্টা করি না। তবে ভাগ্যে থাকলে বিপদ যে কোনোভাবেই হয়ে যায়, সে তুমি যতই সতর্ক থাকো না কেন। আর সবচেয়ে বেশি খারাপ লাগে কিংবা সবচেয়ে বেশি খেয়াল করি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজোর আগে মানুষের বিপদ সবচেয়ে বেশি হয়। আসলে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে পেরেছি, যে কোনো পুজো, যে কোনো শুভ অনুষ্ঠান কিছু মানুষকে হাসাতে আসে আর কিছু মানুষকে কাঁদাতে আসে, তাই নয় কি বলো? বাদবাকি তোমাদের কি মনে হয় আমাকে একটু জানিও। আচ্ছা, এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা জামাই ষষ্ঠীর দিন সকালে।
আমাদের ছানাতলাতেই যে বটগাছটা রয়েছে, যেখানে দুর্গাপুজো হয়, সেখানেই প্রচুর মানুষ ষষ্ঠী করতে আসে। এবছর আমাদের ষষ্ঠী করা হলো না, কারণ হচ্ছে আমাদের কাল ওষুধ ছিল, আর ওদিকে গতকালকে বাবার সার্জারি হয়ে গেছে। আজকে আমার বর এবং আমার বোনের বর আর আমার মাসির ছেলে সবাই গেছে কৃষ্ণনগরে বাবাকে আনতে। আজকেই ছুটি দিয়ে দেবে। এদিকে দুপুর 12টা বাজে, আমি স্নান করে নিয়েছি। যেহেতু ষষ্ঠী, বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু গাছতলায় না আসলেই নয়, সেই জন্য সোনাকে নিয়ে চলে এসেছি স্নান করে একদম রেডি হয়ে। তবে কি বলো তো, ওই যে হঠাৎ করে একটা বিপদের ফোন পেয়েছি, আমি তড়িঘড়ি করে এমনভাবে এসেছি, কোনো কিচ্ছু আমার মাথাতে ছিল না। কোনো জামা কাপড়, ছেলের একটা ভালো জামা, আমি কোনো কিচ্ছু আনতে পারিনি। আসলে এইসব কিছু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে আগের দিনকে আমরা কত কিছু ভাবনা চিন্তা করে রেখেছিলাম জানো, যে একসাথে ষষ্ঠী খেতে যাব, অনেক আনন্দ করব, একটা শাড়ি নিয়ে যাব নিজে পরার জন্য। আমি তো খুব একটা শাড়ি পরি না, তবে ইচ্ছে ছিল এবছর জামাই ষষ্ঠীর দিন একটু শাড়ি পরার, তবে সেটা আর সম্ভব হয়নি। আমি বাড়িতে যেমন নর্মাল যেগুলো পরে এদিক ওদিকে যাওয়া আসা করি সেগুলোই নিয়ে এসেছি, আর বাড়তি কোনো জামা টামা কোনো কিচ্ছু আনিনি। যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলা, বাবাকে তো নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তবে কিছু কর্তব্য বলেছিলাম যে অনিচ্ছা থাকা সত্ত্বেও করতে হয়। আর তোমরা তো সবাই জানো, জামাই ষষ্ঠী মানে কিছু না কিছু গিফট দিতেই হয়। আমরা তো ভাবনা চিন্তা করেই রেখেছিলাম অনেক আগে যে এবার জামাই ষষ্ঠীতে মাকে চালের ড্রাম দেবো, সেই সাথে মাসিকেও দেবো। সব কর্তব্যই করেছি, তবুও মনের মধ্যে কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। যে আনন্দটা করব বলেছিলাম সেটা হয়নি। তবে বাবা যে একটু ভালোভাবে বাড়ি এসেছে সেটাই আমাদের কাছে অনেক। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা, যোগ দিবস ছিল, সেহেতু বরকে অফিসে প্রেজেন্ট থাকতেই হয়েছিল। ঘড়ির কাঁটায় এখন বাজছে 4:30, আর 4:45টার বাসটা ধরে আমার বরকে যেতে হবে অফিসে। সেই জন্য অনেক তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে পড়েছে। গতকালকে ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজেছিল, আর উঠেছি আমরা ভোর 4টেই। পুরো ভোর 4টেই রাস্তা ছিল শুনশান। ওদিকে আমার বর অফিসে চলে গেছে, আর এদিকে সকালে রান্নাবান্নাটা আজকে আমরাই করছি, কারণ মাসির বাড়িতে দুপুরে আবার খাওয়ার নিমন্ত্রণ আছে। আমাদের সবারই নিমন্ত্রণ আছে, তবে সকালবেলা যেহেতু কিছু একটা করতে হবে আর বাবাকেও খাবার দিতে হবে, এখানে একটু চাল ডালের খিচুড়ি করে নিচ্ছি, আর সেই সাথে থাকবে পাঁপড় ভাজা, আলু ভাজা। তবে জানো, এই প্রথম না আমি এত মানুষের রান্না করলাম। আমি সত্যিই ভাবছিলাম যে পারবো কি না, তারপর এক প্রকার মনে সাহস নিয়ে এগোলাম যে না, বাড়িতে তো আমি রান্না করি, বাড়িতে না হয় 2জন মানুষের রান্না করি, এবার প্রথম দেখি না 10জন মানুষের রান্না করে আদতেও ভালো পারি কিনা। তবে সত্যি কথা বলি, আমি না কোনো রকমভাবে ঘাবড়ে গিয়েছিলাম না রান্নার সময়। নিজের মতো করে শান্ত মেজাজে মন দিয়ে রান্নাটা করেছি। আর খিচুড়িটা সত্যি কথা বলছি, আমি বলবো না, যারা যারা খেয়েছে সবাই বলেছে ভালো হয়েছে। তবে জানো, এই প্রথম না আমি এত সুন্দর করে খিচুড়ি রান্না করতে পেরেছি। তার মানে একটু একটু করে আমার সাহস হচ্ছে। আমি বুঝতে পারছি যে শুধুমাত্র 1জন 2জনের নয়, একাধিক মানুষের রান্নাও এখন থেকে আমার দ্বারা করা সম্ভব হবে। শুধুমাত্র একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজে এগোনোর জন্য একটু হলেও সাহসের দরকার। আচ্ছা, গল্প করতে করতে এই যে হচ্ছে আমার বর চলে এসেছে। আর সকালের জলখাবারে মাসিবাড়ি আজকে ওদের জন্য হয়েছিল লুচি। তবে শুধুমাত্র জামাইদের জন্য হয়নি, আমরাও লুচি খেয়েছিলাম। এখানে গরম গরম লুচি ছিল, সেই সাথে আমার বোন করেছিল আলুর তরকারি। আর দুপুরের খাবার হিসেবে ছিল হচ্ছে ইলিশ মাছ, আরও অনেক কিছু। চলো তবে আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।